দেখো আমি বলি, ব্যাপার হচ্ছে যে প্রথমত আমি এটা বলি তোমাদেরকে, দেখো সিলেবাসটা অনেকে প্রথমে চ্যাপ্টারগুলো জানতে চাইছিল, তো দেখো আমি তোমাদেরকে বলি, এখানে তোমরা চ্যাপ্টারগুলো তোমরা 11-12 বইটাতে দেখলে সবচাইতে চ্যাপ্টার বুঝতে পারবে, এগুলো সবগুলোই আছে আসলে। মানে এইখানে যেমন ধরো শুধু লেখা আছে কি মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, তার মানে কিন্তু এমন নয় যে এখানে দুটোই চ্যাপ্টার আছে। তোমরা দেখো মেকানিক্সে কতগুলো চ্যাপ্টার আছে বলো। মেকানিক্সে দেখো প্রথমে আমরা যদি শুরু করি একদম ভেক্টর থেকে, ঠিক আছে, তাহলে প্রথম আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি ভেক্টর। তারপরে কি আছে বলো, ওয়ান ডাইমেনশনাল মোশন, 1D মোশন। তারপরে কি আছে বলো, 2D মোশন। তারপরে নেক্সট কি আছে এরপরে, ইউনিট ইউনিট ডাইমেনশনটা রয়েছে প্রথমে, ইউনিট ডাইমেনশন। তারপরে কি আছে নিউটনস ল। তারপর কি হচ্ছে ফ্রিকশন। তারপর কি রয়েছে সার্কুলার মোশন। তারপরে রয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার এনার্জি। তারপরে রয়েছে রিজিড বডি মোশন। তারপরে রয়েছে গ্র্যাভিটেশন। এটা গেল শুধুমাত্র মেকানিক্স। তেমনি দেখো তুমি এখানে বলে সিলেবাস টেবিল দেখো পড়ে, আর একটু একটু তো লিখে দিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র মেকানিক্স আমি বলছি এটা। এরপরে দেখো মেকানিক্সের পরে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার শুরু হচ্ছে এইখান থেকে, গ্র্যাভিটেশনের পরে যে ইলাস্ট্রিসিটি থেকে, এই যে ডেফিনেশন অফ দ্য টার্মস স্ট্রেস স্ট্রেন ইলাস্টিক লিমিট হুকস ল মডুলাস অফ ইলাস্টিসিটি। তো মানে এখানে এরপর জিপিএম এ শুরু হয়ে গেল জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ইলাস্টিসিটি, সেকেন্ড চ্যাপ্টারে কি রয়েছে ফ্লুইড ডাইনামিক্স, ফ্লুইড ডাইনামিক্স। তারপর কি রয়েছে ভিসকোসিটি আর সারফেস টেনশন। তাহলে এতগুলো হলো। তাহলে দেখো যেটা আমরা দুটো চ্যাপ্টার ভাবছি আসলে কিন্তু দুটো চ্যাপ্টার নয়, মেকানিক দুটো সেকশন আসলে। মানে মেকানিক্স একটা সেকশন। যেমন ধরো আমি যদি বলি কেমিস্ট্রিতে আমাদের কি হয়, কেমিস্ট্রিতে যারা ব্যাকগ্রাউন্ড তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কেমিস্ট্রিতে কি হয় আমি একটু কেমিস্ট্রি মোটামুটি একটু আমি যেটুকু বুঝি আর কি। যেমন ধরো আমরা অনেক সময় তিনটে পার্ট বলে দিই, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি। কিন্তু সেটা যদি তিনটে চ্যাপ্টার বলি সেটা তো মহা ভুল হবে। কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি কতগুলো চ্যাপ্টার আছে আলাদা আলাদা, অর্গানিক কেমিস্ট্রি কত আলাদা আলাদা চ্যাপ্টার আছে, এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি কত আলাদা আলাদা চ্যাপ্টার আছে। আবার আমরা অনেক সময় চ্যাপ্টার এরকম হয়তো বলে দিলাম যে অর্গানিকের দুটো চ্যাপ্টার, একটা অ্যারোমেটিক আর একটা এলিফ্যাটিক। সেটাও তো মহা ভুল। অ্যারোমেটিকের আবার ভাগ আছে, আলাদা আলাদা চ্যাপ্টার আছে। তো এখানেও ব্যাপারটা সেই রকম, কেমিস্ট্রি সিলেবাসটা তুলনামূলকভাবে এখানে ডিসকাশনটা যেটা দিয়েছে তুলনামূলকভাবে ডিটেলস দিয়েছে, ওই জন্য তোমাদের মনে হচ্ছে কেমিস্ট্রি সিলেবাসটা বেশি। যেমন ধরো এখানে ইউনিট 1 বলে দেখো অ্যাটমিক স্ট্রাকচার, রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার কেমিস্ট্রি এবং কেমিক্যাল পিরিয়ডিসিটি। তার মানে কি এখানে তুমি বলো কেমিস্ট্রি কতগুলো চ্যাপ্টার আছে ইউনিট 1-এ, এগুলো সব 1, 2, 3, 4টা চ্যাপ্টার রয়েছে। কিন্তু ইউনিট 1টাকে আমি তো একটা চ্যাপ্টার বলতে পারি না। তেমনি দেখো ইউনিট 2-তে আবার কি দেওয়া আছে, গ্যাসিয়াস স্টেট, আইডিয়াল নন আইডিয়াল সলিউশন, ফেজ ইকুইলিব্রিয়াম এন্ড কলয়েডস। তাহলে এরকম ভাবে কিন্তু ইউনিটের ভেতরে প্রচুর চ্যাপ্টার ঢুকে আছে, ঠিক আছে। তো সেগুলো আমি আস্তে আস্তে রিভিল করবো প্রত্যেকটা ইউনিটে, একসঙ্গে এত সব বলে দিয়ে ঝামেলা করে লাভ নেই। যেমন ধরো আমরা মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারে যেরকম বললাম যে এতগুলো চ্যাপ্টার রয়েছে, আমাদেরকে তো সব বিষয়গুলোকে টাচ করতে হবে। হ্যাঁ, বল। হ্যাঁ, হ্যাঁ, হুম, ওই জন্য। হ্যাঁ, পার্থক্য আছে অবশ্যই, কিন্তু ব্যাপার হচ্ছে যে দেখো আমাদের হাতে তো অপশন নেই। আমাদের যে পরীক্ষার টাইমটা দিয়েছে সেপ্টেম্বর, দেখো এইটা তো একটা বাস্তবিক কথা যে এই মানে একজন অ্যাজ এ স্টুডেন্ট আমরা যদি ভাবি ক্লাস 11-12 স্টুডেন্টের যা ম্যাচুরিটি, আমাদের ম্যাচুরিটি তার থেকে বেশি অবশ্যই। তোমার তোমার 11-এ একটা ভেক্টর চ্যাপ্টার, হ্যাঁ, তুমি যখন 11-এ প্রথমবার ভেক্টর পড়েছিলে আমি তোমাকে শিওর দিতে পারি তোমার যা টাইম লেগেছিল এখন তার টাইম কিন্তু লাগবে না।
হুম। হ্যাঁ, হ্যাঁ। ওইটাই মানে কি যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো আমরা ভেক্টর চ্যাপ্টারটা যখন পড়তে স্টার্ট করব, আমি ধরো যখন 11 এর একটা বাচ্চাকে ভেক্টর পড়াবো, তখন ভেক্টর ডেফিনিশন, ভেক্টর কি এইটা বলতেই হয়তো আমার 20 থেকে 25 মিনিট লাগবে। কিন্তু সেটা তো এইখানে লাগবে না। এখানে আমি কি করব, ডাইরেক্ট আমরা ভেক্টরের জাস্ট একদম এডিশন সাবট্রাকশন এ চলে যাব। যেখান থেকে কোয়েশ্চেন আসবে। সেই এডিশন সাবট্রাকশন পড়াতে গিয়ে আমার যেগুলো মনে হচ্ছে তোমাদেরকে বলা প্রয়োজন সেইগুলো বলবো। মানে যেগুলো যেগুলো না করলেও আমরা কোশ্চেন করতে পারবো, বা যেগুলো সিরিয়ালি বলার প্রয়োজন নেই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বলো। হুম। হ্যাঁ, হ্যাঁ, বলো, শুনছি। হ্যাঁ, হ্যাঁ, শুনছি, বলো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো আমি বলতে চাইছি। সেই ব্যবস্থাটাই তো আমি করতে চাইছি। আমি বলতে চাইছি। হ্যাঁ, 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 ওটাই তো বলছি। না, টাচ করতে হবে তোমাকে সবটাই। আমি বলছি দেখো, ভেক্টর, আমি যদি ভেক্টরের সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্রের কথা বলি, যদি আমরা পড়ি, তো ওইখানে যেমন ধরো 11-12 ওইটার উপরে আমার হয়তো 100টা কোশ্চেন। হুম। অবশ্যই, অবশ্যই, সেটাই তো আমি করবো। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 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 বলো। হ্যাঁ, হ্যাঁ। সেরকম ভাবে তো আমি পড়াবো। আমি তোমাদেরকে আমি বিষয়টা বোঝাতে পারছি না। তোমরা একটু আমাকে পড়াতে দাও। তোমরা আমাকে 2-5 দিন একটু ক্লাসটা নিতে দাও, তোমরা বুঝে যাবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি আমি তোমাদেরকে একটু ভেক্টরটা পড়াই আজকে, তাহলে নাহলে তোমরা বুঝতে পারবে না বিষয়টা। ঠিক আছে, ঠিক আছে, তোমরা একটু কথাটা বন্ধ করো, আমি পড়াচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, সেটা করবো। সেটা ব্যাচের সার্ভিস করাটা ঠিক না। ঠিক আছে। হুম, হুম। ঠিক আছে, তোমরা একটু তাহলে একটু তোমরা চুপচাপ, আমি 10-15 মিনিট ভেক্টরটা আমি পড়াচ্ছি। দেখো তোমরা বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি হতে পারে, বা কিভাবে পড়ালে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংও হবে এবং তাড়াতাড়িও হবে। হ্যাঁ, হ্যাঁ, সব করবো। তোমাদেরকে একটু কনফিউশনটা দূর করে দিই আমি প্রথমে। একটু ভেক্টরটা আমাকে পড়াতে দাও আজকে। ঠিক আছে। আমার মনে হয় পড়ে নেওয়াটাই বেটার। আচ্ছা, এইটা এখানে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্যই তো আমি বলছি। আমি আমি ঠিক আমি আমি আমা- শোনো, আমাকে তোমরা একটু টাইম দাও, আমি সব করে দেবো। ঠিক আছে। আমি বুঝতে পারছি কিভাবে পড়াতে হবে তোমাদেরকে, কোন লেভেলে পড়াতে হবে। ঠিক আছে। এনসিআরটি। হ্যাঁ, এনসিআরটি পড়লেও হবে, অসুবিধা নেই। তোমরা আমার ক্লাসগুলো ফলো করো, তাহলেই হবে, আমি বলছি তো। হ্যাঁ, হুম। হ্যাঁ, ওইগুলো করলেও হবে। আমি বলছি শোনো, আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়াবো না, তোমরা সেই চ্যাপ্টারটা রিভিশন করবে, তাহলে আমি তোমাদেরকে আজকে ভেক্টরটা একটু পড়াচ্ছি, তোমরা দেখো না বুঝতে পারছো কি বুঝতে পারছো না, এবং ডিটেলস হচ্ছে কিনা, এবং তোমাদের যেটা চাহিদা সেই অনুযায়ী হচ্ছে কিনা। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, একটু তোমরা চুপ করো, তারপরে আমি আবার কোশ্চেন নেবো। মিনিট 15 আমাকে দাও, একটু পড়াই। ঠিক আছে, তাহলে দেখো, দেখো ভেক্টরে আমরা যদি পড়ি, প্রথমে আজকে ভেক্টর টেস্ট স্টার্ট করছি। দেখো ভেক্টরের ডেফিনেশন তোমরা সবাই জানো, আমরা ডেফিনেশন দিয়ে একদম স্টার্ট করব না। জাস্ট আমি বলি যে ভেক্টর মানে হচ্ছে যে কি, এমন একটা ভৌত রাশি যার মান এবং অভিমুখ দুটোই থাকবে এবং সেই রাশিটা ভেক্টর অ্যালজেব্রা মেনে চলবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে ভেক্টর কি না, এমন একটা রাশি যার ম্যাগনিটিউড থাকবে, ডাইরেকশন থাকবে, কিন্তু এই দুটোই এনাফ নয়, এই দুটোই এনাফ নয়। এর সঙ্গে সঙ্গে কি করতে হবে, একে ভেক্টর অ্যালজেব্রা মেনে চলতে হবে। ভেক্টর অ্যালজেব্রা মানে কি? ভেক্টর অ্যালজেব্রা মানে হচ্ছে যে লগুলো রয়েছে, যেমন ধরো ট্রায়াঙ্গেল ল অফ এডিশন, প্যারালেলোগ্রাম ল অফ এডিশন, এইগুলো মেনে চলতে হবে, তবে তাকে ভেক্টর রাশি বলবো। ফর এক্সাম্পল, মনে করো কারেন্ট, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ উভয়ই আছে, তা সত্ত্বেও এটা কোনো ভেক্টর রাশি নয়, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। কেন কারেন্ট স্কেলার রাশি? দেখো ভেক্টর যদি হয়, মনে করো সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, একটা মনে করো সার্কিট রয়েছে, এই বরাবর কারেন্ট আই, এই আই কারেন্ট মনে করো দুটো ভাগে ভাগ হয়ে গেছে, I1 এবং I2, যাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। কারেন্টের যে একটা ডিরেকশন আছে, এটা তোমরা সবাই জানো, যে ইলেকট্রন যে অভিমুখে গতিশীল হয় তার উল্টো দিকে কারেন্টের অভিমুখ হয়। মেনলি তো পরিবাহের মধ্যে ইলেকট্রনের গতিশীলতা হয়, তো ইলেকট্রন যেদিকে গতি, কারেন্টের অভিমুখটা অপোজিট দিকে, মানে কারেন্টের একটা অভিমুখ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কারেন্ট স্কেলার রাশি কেন না, এই ভেক্টর অ্যালজেব্রা মানে না। যেমন ধরো যদি একটা ভেক্টর রাশি হতো, তাহলে এই আই ইকুয়াল টু হওয়া উচিত ছিল অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ল, রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2I1 I2 cos থিটা। কিন্তু আসলে কি এটা হয়? এটা হয় না। আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো, আমরা দেখবো কিরচফস কারেন্ট ল, কেসিএল কি বলছে না, কেসিএল অনুযায়ী I ইকুয়াল টু সিম্পলি I1 প্লাস I2। তাহলে এটা কি, এটা একটা স্কেলার অ্যালজেব্রা, সিম্পল। তার মানে প্রবাহ মাত্রা এমন একটা রাশি যেটার মান এবং অভিমুখ উভয়ই আছে, তা সত্ত্বেও একটা স্কেলার কোয়ান্টিটি, তার কারণ এটা ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে না। তার মানে ভেক্টর রাশির ডেফিনেশন পড়তে গিয়ে আমাদেরকে এটা জানা খুব জরুরি যে ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশনের সঙ্গে সঙ্গে এটাকে ভেক্টর অ্যালজেব্রা মেনে চলতে হবে। এখন দেখো একটা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর কিরকম হয় না, একটা ভেক্টরকে সাধারণত রিপ্রেজেন্ট করা হয়, আমরা বলি রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন করা হয় জিওমেট্রিক্যাল প্লেনে। আমরা একটা এক্স ওয়াই প্লেন নিচ্ছি, এখানে আমরা কি করব না, একটা সরল রেখা দিয়ে ভেক্টরকে প্রকাশ করা হয়। যে সরল রেখাটার দৈর্ঘ্য হচ্ছে ভেক্টরের মান, এবং সরল রেখাটার মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হয় যেটা ভেক্টরের অভিমুখকে প্রকাশ করে। এবং দেখো এটা যদি আমরা এক্স ওয়াই তল বলি, তাহলে আমরা যদি বলি যে এটা একটা ভেক্টর এ, এবং ভেক্টরের নোটেশন কিরকম দেওয়া হয় না, ক্যাপিটাল লেটার, মাথায় একটা এরো সাইন দেওয়া হয় এরকম ভাবে, এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে আমরা যদি এটাকে এ ভেক্টর বলি, তাহলে এই এ ভেক্টর দেখো, এর অভিমুখ বলতে গেলে আমাদেরকে একটা অ্যাঙ্গেল বলতে হবে যে এক্স বা ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করে রয়েছে। তাহলে আমরা যদি বলি যে এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে মনে করো থিটা কোণ করে রয়েছে, তার মানে থিটা কোণটা হচ্ছে এই ভেক্টরের অভিমুখটাকে প্রকাশ করবে, আর এই সরল রেখাটার দৈর্ঘ্য ভেক্টরের মানটাকে প্রকাশ করবে। এবং ভেক্টরের মান প্রকাশ করার জন্য আমরা এই নোটেশনটা এইভাবে লিখি যে মডিউলাস অফ এ বা সিম্পল এ, এটা একটা যে কোনো ভেক্টরের রিপ্রেজেন্টেশন। এখন দেখো আমরা বিভিন্ন ধরনের ভেক্টর পড়ি, যেমন ধরো ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টর আছে। তো সেইগুলো অত ডিটেলস আমাদের এখানে পড়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট কয়েকটা বিষয় জানবো। যেমন ধরো ইকুয়াল ভেক্টর কি না, ইকুয়াল ভেক্টর এমন ভেক্টর যে দুটো ভেক্টরের মান এবং অভিমুখ সমান হবে। ভেরি সিম্পল, মনে করো এই বরাবর একটা ভেক্টর রয়েছে এ, সেম একটা ভেক্টর যদি এইভাবে থাকে বি, মানে সরল রেখাটার দৈর্ঘ্যও সেম হবে, তীর চিহ্নটা সেম হবে, তখন আমরা বলতে পারি কি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর।
সিমিলারলি যদি অপোজিট ভেক্টর হয়, অপোজিট ভেক্টর হলে কি হবে? উল্টো দিকে হবে। দেখো এগুলো তো আর কোশ্চেন আসবে না পরীক্ষায় যে ইকুয়াল ভেক্টর কি, অপোজিট ভেক্টর কি, কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে ফার্দার বুঝতে গেলে। এদিকে মনে করো একটা ভেক্টর রয়েছে এ, উল্টো দিকে একটা সেম ভেক্টর রয়েছে বি, তখন আমরা বলতে পারবো যে এ ইকুয়াল টু মাইনাস বি। কিন্তু যেটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, মানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। দেখো এটা কিন্তু নির্ণয় করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমি বলি। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কিভাবে আমরা নির্ণয় করতে পারবো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ? দেখো সাপোজ মনে করো আমি তিনটে ডায়াগ্রাম আঁকছি। এই দেখুন দুটো ভেক্টর আছে মনে করো, এ ভেক্টর আর বি ভেক্টর। এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এ ভেক্টর বি ভেক্টর এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এ ভেক্টর আরেকটা দিয়ে দিলাম মনে করো বি ভেক্টর, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। দেখো প্রথম যে ডায়াগ্রামটা আমি এঁকেছি, কেউ বলতে পারবে যে এই ডায়াগ্রামটাতে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, মানে থিটা ইকুয়াল টু কত লিখতে পারি? 60 ডিগ্রি। সেকেন্ডটাতে 120 ডিগ্রি। কারণ কি না, এই যে 60 ডিগ্রি লিখেছি এটাকে এইদিকে আমাকে বাড়িয়ে নিতে হবে, তারপর আমাকে এই অ্যাঙ্গেলটা বলতে হবে। সিমিলারলি এইটার ক্ষেত্রে 60 এইদিকে বাড়িয়ে নিতে হবে 60 ডিগ্রি। কেন? তার কারণটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের নিয়ম হচ্ছে যে প্রথমত যে বিন্দুতে আমরা কোণটা নির্ণয় করব সেই বিন্দু থেকে দুটো ভেক্টরকে বহির্মুখী হতে হবে, আউটওয়ার্ডস হতে হবে, এবং তারপর সেইখানে যে ছোট কোণটা থাকবে সেটা নিতে হবে। মানে যেমন ধরো এই কোণটা যেটা নিচ্ছে এটা তো 60 ডিগ্রি, কিন্তু এইদিকেও দেখো একটা কোণ ছিল 300 ডিগ্রি, ওটা কিন্তু নিইনি, কারণ স্মলেস্ট অ্যাঙ্গেলটা নিতে হবে। প্রথমত ভেক্টর দুটোকে আউটওয়ার্ডস হতে হবে ওই পয়েন্ট থেকে, এবং তাদের মধ্যবর্তী সবচেয়ে ছোট কোণটা নিতে হবে। তাহলে দেখো যদি আমরা ইকুয়াল ভেক্টর বলি তাহলে এখানে থিটা ইকুয়াল টু আমরা কত বলবো? 0 ডিগ্রি, একই দিকে আছে, প্যারালাল আছে। যদি অপোজিট ভেক্টর বলি অপোজিট দিকে আছে, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? এখন দেখো আমরা ক্লাস 10 অবধি যা পড়েছি সেগুলো ছিল সব স্কেলার অ্যালজেব্রা। 11-এ উঠে প্রথম ভেক্টর অ্যালজেব্রা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করা হয়, একটা ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালজেব্রা আমরা সেট আপ করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ভেক্টর রাশিকে অপারেশন করতে হবে, এবং এই ভেক্টর অ্যালজেব্রা আসলে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টুলস ফিজিক্স পড়ার জন্য। এটা কোনো ফিজিক্সের চ্যাপ্টার নয়, আসলে ম্যাথমেটিক্সের চ্যাপ্টার। এটা একটা ম্যাথমেটিক্যাল টুল, যে ম্যাথমেটিক্যাল টুলটার সাহায্যে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে ডিসকাশন করি বা অ্যানালিসিস করি। তাহলে এই ভেক্টর অ্যালজেব্রাটা বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে স্কেলার অ্যালজেব্রা এবং জিওমেট্রি, যেটা জ্যামিতি। আমরা যদি জ্যামিতির সঙ্গে স্কেলার অ্যালজেব্রাটাকে একসঙ্গে করে নিই, দিয়ে একটা নতুন অ্যালজেব্রা করা হচ্ছে যেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। যে ভেক্টর অ্যালজেব্রাতে কিছু রুলস আমরা তৈরি করেছি টু ডিসকাস দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। যে রুলসগুলো, যেমন ধরো দুটো ভেক্টরকে যোগ করার জন্য আমরা সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র ইউজ করি, দুইয়ের বেশি ভেক্টরকে যোগ করার জন্য আমরা বহুভুজ সূত্র ইউজ করি। তার মানে নেক্সট দেখো আমরা ভেক্টর সম্পর্কে একটা মোটামুটি ধারণা হওয়ার পর আমরা নেক্সট যাবো যে ভেক্টরের অপারেশন কিভাবে করতে হবে, মানে ভেক্টর এডিশন এবং সাবট্রাকশন কিভাবে করতে হবে। তাহলে নেক্সট যেটা দেখো, যখন আমরা স্কেলার অ্যালজেব্রা পড়েছি তখনও তাই করতাম। আমরা এডিশন শিখেছিলাম, সাবট্রাকশন শিখেছিলাম, ডিভিশন শিখেছিলাম, মাল্টিপ্লিকেশন শিখেছিলাম। ভেক্টরের ক্ষেত্রেও তাই করতে হবে। তো সেটা করার জন্য আমাদের সিম্পল যে অ্যালজেব্রা রয়েছে সেটাতে কাজ হয় না। তার জন্য আমাদেরকে কি করতে হয়? একটা নতুন অ্যালজেব্রা এস্টাবলিশ করতে হয় যেখানে জিওমেট্রিটা ইনভলভ হবে বাস। যেমন ধরো তার জিওমেট্রি কেন ইনভলভ হচ্ছে সেটাও খুবই সিম্পল, বুঝতে পারছো। তার কারণ হচ্ছে দেখো আমরা ভেক্টরকে প্রকাশই করছি জিওমেট্রিক্যালি কিভাবে, একটা সরল রেখার মাথায় তীর চিহ্ন দিয়ে, যেখানে একটা অ্যাঙ্গেলও ওর মধ্যে রয়েছে, যে অ্যাঙ্গেলটার অভিমুখটাকে প্রকাশ করছে। তাহলে দেখো যদি আমরা দুটো ভেক্টরকে যোগ করতে চাই তার জন্য আমাদের দুটো সূত্র রয়েছে। তাহলে আমরা বলবো ভেক্টরের যোগ। দেখো বেসিক্যালি কোয়েশ্চেন আসবে কিন্তু ডাইরেক্ট এখান থেকে। এগুলোর থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে? ফিজিক্যাল কোয়ান্টিটি, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে তোমাকে বলতে পারে যে সেটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি বলো, যদি সিম্পল কোয়েশ্চেন আসে। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি আসতে পারে?
দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে তোমাকে কখনোই দেবে না, কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের যে ধারণাটা, এটা প্রয়োজন হবে ফার্দার এডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে। মেনলি কিন্তু ভেক্টরের প্রথম পার্টটা থেকে কোয়েশ্চেন হবে ভেক্টর এডিশন, ভেক্টর সাবট্রাকশন থেকে, তারপরে ভেক্টরের উপাংশ বিভাজন থেকে, তারপরে ডট এবং ক্রস প্রোডাক্ট থেকে। যে মেন যদি পার্ট বলো ভেক্টরের, যেখান থেকে কোয়েশ্চেন আসবে এই তিনটাই: এডিশন, সাবট্রাকশন, উপাংশ বিভাজন আর ডট ক্রস প্রোডাক্ট। তার জন্য এই বেসিক বিষয়গুলো তোমাদের একটু জানার দরকার ছিল। সেই বেসিকগুলোর উপরে আমরা এখন এডিশন সাবট্রাকশন করব। তাহলে দেখো, প্রথমে যদি আমরা বলি ভেক্টর এডিশন, ভেক্টর এডিশনের জন্য দুটো রুল। একটা হচ্ছে কি ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল। দেখো, ট্রায়াঙ্গেল লটা আমি ডিসকাস করার জন্য এরকম তো নয় যে ট্রায়াঙ্গেল লটার পুরো প্রুফ করতে হবে। তার কারণ দেখো, আমাদের কিন্তু পরীক্ষাতে প্রুফ আসবে না। আমাদের পরীক্ষাতে কি হবে, ওই এন্ড রেজাল্টটাকে কাজে লাগিয়ে কোয়েশ্চেন আসবে, ছোট ছোট নিউমেরিক্যালস আসতে পারে। তাহলে আমরা কিন্তু প্রমাণ ওইভাবে করব না। সিম্পল আমরা কি করব না, আমরা ফর্মুলাটা মনে রাখবো এবং সেই ফর্মুলার যে যে ফিজিক্যাল যে নোটেশনগুলো ইউজ হচ্ছে, সেই নোটেশনগুলো আসলে কি বোঝাতে চাইছে। তাহলে দেখো, ট্রায়াঙ্গেল লটার মেন স্টেটমেন্টটা কি না, মেন স্টেটমেন্টটা হচ্ছে যে আমাদের কাছে মনে দুটো ভেক্টর গিভেন থাকবে। মানে একটা ভেক্টর মনে করো এ আছে, আর একটা ভেক্টর মনে করো বি আছে সাপোজ, এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা, এটা গিভেন রয়েছে। আমাকে জিজ্ঞেস করছে যে এ এবং বি কে যোগ করার ফলে যে নতুন ভেক্টরটা পাওয়া যাবে, সেই ভেক্টরটার মান এবং অভিমুখ কত। এটা আমাদের মেন উদ্দেশ্য। মানে দেখো, এ এবং বি কে যদি আমরা যোগ করি, দুটো ভেক্টর রাশিকে যদি আমরা যোগ করি, আমরা একটা নতুন ভেক্টর রাশি পাবো, যেটা হচ্ছে আর ভেক্টর। এখন এই আর নতুন যে ভেক্টরটা পেলাম, তার মান এবং অভিমুখ দুটোই নির্ণয় করতে হবে। যেমন এ ভেক্টরের মান জানি, এ ভেক্টরের অভিমুখ জানি। এ ভেক্টরের মান যদি আমরা কি বলি, মড এ ইকুয়াল টু এ, বি ভেক্টরের মান মড বি ইকুয়াল টু বি, তেমনি আমাকে আর ভেক্টরের মান মড আর ইকুয়াল টু আর নির্ণয় করতে হবে। এবং এ এবং বি এর অভিমুখ কিভাবে দেওয়া আছে না, এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে দেখো, যদি আমরা সেটা করি, এখানে সাপোজ মনে করো আমরা বলছি এ এবং, তাহলে ট্রায়াঙ্গেল ল কি বলছে না, এই যে দুটো ভেক্টর রয়েছে, এই দুটো ভেক্টরকে যদি একটা আমরা ত্রিভুজের দুটো বাহু দ্বারা পরপর প্রকাশ করতে পারি, মানে এই একটা বাহু মনে করো, আর এই একটা বাহু রয়েছে ত্রিভুজের, এই দুটো বাহু দ্বারা যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে বিপরীত ক্রমে যে বাহুটা গৃহীত হবে, বিপরীত ক্রম কেন বলছি, দেখো এইটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে আর এটা ক্লকওয়াইজ, তাহলে এইটা হবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর আর। এখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা। তাহলে বলো কোন কোণটাকে নেওয়া উচিত। ওই জন্য আমি বললাম যে কিভাবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয় সেটা আগে জানা প্রয়োজন। তাহলে কোন কোণটাকে আমাদেরকে নিতে হবে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ এটাকে এদিকে বাড়িয়ে দিতে হবে। তখন আমরা কিন্তু এই বিন্দুতে দুটো ভেক্টরকে বহির্মুখী পাচ্ছি, এবং এইখানে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা আমাদেরকে নিতে হবে। তাহলে এটা হয়ে গেল এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এটা আর। যদি এটা হয় তাহলে বলছে রেজাল্টেন্ট কত হবে না, সেক্ষেত্রে রেজাল্টেন্টটা তোমাকে মনে রাখতে হবে, যেটা আমি একটু আগে ফর্মুলাটা কারেন্টের ক্ষেত্রে লিখেছিলাম, সেই রেজাল্টেন্টটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে সেটা কি হবে না, আর তার মান ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কস থিটা। এখন আমি যদি এর অভিমুখ নির্ণয় করতে চাই, তাহলে আমরা বলবো যে আর ভেক্টরটা এ এর সঙ্গে কত কোণ করে রয়েছে, তাহলে সেটা অভিমুখ হয়ে গেল। বা বি এর সঙ্গেও আমরা দেখাতে পারি। আমি ফর এক্সাম্পল এ এর সঙ্গে বলছি আলফা কোণ করে রয়েছে, তাহলে তার জন্য আমি কি করবো, ট্যান আলফা নির্ণয় করবো। তা ট্যান আলফা নির্ণয় করলে সেখান থেকে আলফা পাবো। ট্যান আলফার ফর্মুলা কি দেখো, ট্যান আলফার ফর্মুলাটা হয়ে যাবে। এই ফর্মুলাটা কিভাবে মনে রাখবে দেখো, আমি বলছি। প্রথমে দেখো, ট্যান মানে মনে রাখবে সাইন বাই কস, তাহলে উপরে সাইন নিচে কস লিখে দেবে। কিন্তু আলফা নয়, থিটা, মানে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। সেকেন্ড দেখো কি করবে, সাইন এবং কসের সঙ্গে সেম ভেক্টরটা মাল্টিপ্লাই হিসেবে থাকবে। কোন ভেক্টরটা মাল্টিপ্লাই হিসেবে থাকবে, যার সঙ্গে অ্যাঙ্গেলটা করেছে সেটা নয়, অন্য ভেক্টরটা, অন্য ভেক্টর বি। তাহলে দুটোই করে থাকবে, বি কস সাইন থিটা বাই বি কস থিটা, প্লাস নিচে বাকি যে ভেক্টরটা পড়ে থাকলো সেটা অ্যাড করে দেবে। তাহলে বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস থিটা। উল্টো যদি আমি বলি, মনে করো, উল্টো যদি আমি বলতাম মনে করো যে বি এর সঙ্গে কত কোণ করে রয়েছে, সেটা আমি পরের সূত্রটাতে সামান্তরিক সূত্রে দেখাবো, ভালো বুঝতে সুবিধা হবে। তাহলে এই দুটো ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, এবং এই ডায়াগ্রামটা মনে রাখতে হবে, যেখান থেকে আমার কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, ট্যান আলফাটা মনে রাখার জন্য এইভাবে মনে রাখবে। প্রথমে মনে রাখবে ট্যান মানে তো সাইন বাই কস হয়, তাহলে সাইন থিটা বাই কস থিটা লিখে নিলে।
কিন্তু সাইন আলফা বাই কস আলফা লেখা চলবে না, আলফাটা ইন টার্মস অফ থিটা হবে। থিটা মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আলফা মানে হচ্ছে যে রেজাল্টেন্ট ভেক্টরটা, মানে যোগফলের ফলে যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে সেটা এ এর সঙ্গে যে কোণ করে থাকবে সেটা আলফা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু কত হলো, সাইন বাই কস লিখে নি। আর আর যে ভেক্টরটার সঙ্গে অ্যাঙ্গেলটা নেই, আলফা কার সঙ্গে অ্যাঙ্গেল আছে, এ এর সঙ্গে, সেই ভেক্টরটা দেখো দুটোর সঙ্গে মাল্টিপ্লাই আছে, সাইন এবং কসের সঙ্গে, আর বাকি যেটা পড়ে থাকলো সেটা এ। আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো যদি আমি সামান্তরিক সূত্রটা বলি। দেখো সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্রের মধ্যে ম্যাথমেটিক্যালি কোনো ডিফারেন্স নেই। কেন বলছি দেখো, আমি যদি ডায়াগ্রামটা আঁকি তোমরা বুঝতে পারো। দেখো প্যারালেলোগ্রাম লো, এখানে কি বলছে না, এইখানে যেটা বলছে যে দুটো ভেক্টর যদি মনে করো একটা সামান্তরিকের দুটো বাহু দ্বারা আমরা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করতে পারি। মনে করো সাপোজ এখানে একটা সামান্তরিক রয়েছে, একটা সামান্তরিক এঁকে নিলাম আমি। তাহলে সামান্তরিকের মনে করো দুটো বাহু, সন্নিহিত বাহু, একটা এ ভেক্টরকে প্রকাশ করছে, একটা বি ভেক্টরকে প্রকাশ করছে। তাহলে এদের সঙ্গে সংশ্লিষ্ট যে কর্ণটা রয়েছে এটা, এ রেজাল্টেন্ট ভেক্টর আর কে প্রকাশ করবে। তাহলে দেখো আমরা যদি উপর দিকটাকে বাদ দিয়ে দিই, এই পোর্শনটাকে যদি বাদ দিয়ে দেখো, এইটা বি ভেক্টর মানে কি, এটাও বি ভেক্টর। এখন দেখো যদি আমরা উপরের পোর্শনটাকে আমরা যদি ছেড়ে দিই, বাদ দিয়ে দিই, এই পোর্শনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, ছেড়ে দিই, তাহলে দেখো নিচের দিকে দেখো এ বি আর আর, এটা কি হয়ে গেছে, সে ত্রিভুজ সূত্রই হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ম্যাথমেটিক্যাল যে অপারেশন কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এখানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমি এখানেও দেখাতে পারি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমি এইখানেও দেখাতে পারি, এইখানেও দেখাতে পারি, সেম বিষয় দেখো অনুরূপ কোণ। তাহলে এই কোণটাকে যদি আমি থিটা বলি, আর এর সঙ্গে আর এর যে কোণটা হয়েছে এই কোণটাকে আমরা ওইখানে আলফা দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে দেখো এখানে আর এর যে ফর্মুলাটা হবে সেম হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আচ্ছা, ট্যান আলফা কত হবে, সেম হবে, বলো বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস থিটা। কোনটা যখন কার সঙ্গে রয়েছে, আলফার সঙ্গে রয়েছে, কোনটা এ এর সঙ্গে রয়েছে, কোনটা যদি বি এর সঙ্গে রয়, মনে করো আমি বি এর সঙ্গে কোনটা ধরলাম বিটা, তাহলে আমাদের ট্যান বিটা নির্ণয় করতে হবে। ট্যান বিটা তখন কি হবে, বি এর জায়গায় এ হয়ে যাবে, এ সাইন থিটা ডিভাইড বাই বি প্লাস এ কস থিটা। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো ফর্মুলাটা সেম, শুধুমাত্র জিওমেট্রিটা আলাদা। হ্যাঁ, এখানে একটা বেসিক কোয়েশ্চেন হতে পারে যে তাহলে দুটোই যদি সেম হয় তাহলে দুটো ফর্মুলা কেন, দুটো ল কেন আমরা পড়ছি। সেটার কারণটা হচ্ছে আমাদের সুবিধার জন্যে, মানে কখনো যদি কো ইনিশিয়াল ভেক্টর থাকে, কো ইনিশিয়াল ভেক্টর মানে কি, যখন দুটো ভেক্টর একই বিন্দু থেকে স্টার্ট হয়, দেখো যেটা এখানে হয়েছে, তখন আমরা প্যারালেলোগ্রাম ল দিয়ে ইজিলি তাড়াতাড়ি করতে পারি। ঠিক আছে, তো সেগুলো আলাদা বিষয়, এগুলো আমাদের এখানে কোয়েশ্চেনের বিষয় নয়। আমাদের এখানে যে বেসিক বিষয় যেটা, সেটা হচ্ছে আর এর মান এবং আর এর অভিমুখ আমাদেরকে জানতে হবে ইন টার্মস অফ অ্যাঙ্গেল। আমাদেরকে গিভেন থাকবে কোয়েশ্চেনে কি এ বি এবং থিটা, আমাকে নির্ণয় করতে হবে আর এবং আলফা বা বিটা। তাহলে আমি একটা যদি কোয়েশ্চেন দিই তোমাদেরকে, দেখো আমি ভেক্টর সাবট্রাকশনটা পড়িয়ে দিই, তারপরে কোয়েশ্চেন দিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখো ভেক্টর সাবট্রাকশন। দেখো যদি তোমরা একবার ভেক্টর এডিশন পড়ে নাও তাহলে সাবট্রাকশন পড়তে আর বেশি সময় লাগবে না। কারণ কি, তোমরা ছোটবেলা থেকে এটা পড়ছো যে যদি আমরা অ্যালজেব্রা যখন পড়ি তখন দেখো এডিশন আর সাবট্রাকশন দুটো আলাদা অপারেশন হয় না। কেন বলছি, মনে করো আমি বললাম যে 3 - 2 ইকুয়াল টু 1, কেউ বলতে পারে 3 + -2 ইকুয়াল টু 1, মানে 3 - 2, 3-এর থেকে 2 বিয়োগ করাও যা, আর 3-এর সঙ্গে -2 যোগ করাও তাই। ভেক্টরের ক্ষেত্রে সেম বিষয় ফলো হবে উইথ জিওমেট্রি। অ্যালজেব্রা তো ফলো হবেই, তার সঙ্গে জিওমেট্রিটা থাকবে এখানে। ভেক্টরের ক্ষেত্রে কি বলবো, মনে করো আমাকে এ আর বি এর মধ্যে বিয়োগ করতে হচ্ছে, a - b করতে চাইছি আমরা, এটাকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা কি করব, a + -b, তার মানে কি বলবো, এ ভেক্টর এবং -b ভেক্টরের যোগ করতে হবে। তাহলে কিভাবে যোগ হবে দেখো, সিম্পল মনে করো আমাকে এটা এ ভেক্টর গিভেন রয়েছে,
এটা মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা গিভেন আছে, আমাকে করতে হবে এ মাইনাস বি। তাহলে বি ভেক্টরটাকে যদি আমি উল্টো দিকে বাড়িয়ে দিই সেটা মাইনাস বি ভেক্টর হয়ে যাবে, অপোজিট ভেক্টর। তাহলে বি ভেক্টরটাকে আমি এইদিকে বাড়িয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল মাইনাস বি ভেক্টর। এবার বলো এ এবং মাইনাস বি এর যদি আমরা যোগ করি সেটাই সেটাই তাহলে এ এবং মাইনাস বি এর যদি আমরা যোগ করি তাহলে কি হবে, যোগ হবে। তাহলে এটা যদি আমরা একটা সামান্তরিক বলি যার দুটো বাহু এ এবং মাইনাস বি দিয়ে প্রকাশিত হয়েছে, তাহলে এর যেটা কর্ণ হবে, দেখো সামান্তরিক যদি আমরা কমপ্লিট করি তাহলে এটা হবে। তাহলে রেজাল্টেন্টটা কোনটা হবে, এস, এটা। তাহলে তখন দেখো এ এবং মাইনাস বি এর মধ্যে যে কোণ, সেই কোণটা কোনটা হবে, এই কোণটা হবে, যেটা কিন্তু 180 মাইনাস থিটা। তার মানে দেখো এস ভেক্টর যদি আমরা পেতে চাই তাহলে আগে যে আর এর এক্সপ্রেশনটা ছিল এখানে, এখানে থিটার জায়গায় 180 মাইনাস থিটা বসিয়ে দিলে হবে, আর কিছু করার দরকার নেই, বাকি সব সেম। কারণ ম্যাগনিটিউড তো মাইনাস বি এর মানও তো বি, মানে মাইনাস বি এর যদি আমি ম্যাগনিটিউড নিই সেটা তো আসলে বি, আর এ এর ম্যাগনিটিউড তো এ বটে, তার মানে ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আলটিমেটলি যে এস এর মানটা হবে সেটা কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস থিটা। তার মানে cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। ভেরি সিম্পল। এখন যদি এ এর সঙ্গে আলফা কোণ করে থাকে, এই অ্যাঙ্গেলে যদি আলফা বলি আমরা, তাহলে ট্যান আলফা আগের মতোই লিখবো, বি সাইন থিটা ছিল যেটা, সেটা লিখবো সাইন 180 মাইনাস থিটা ডিভাইড বাই এ প্লাস বি cos 180 মাইনাস থিটা। তাহলে সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটাই হয়, তাহলে বি সাইন থিটা, আর cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা হয়, তাহলে এ মাইনাস বি cos থিটা। তাহলে জাস্ট cos-এর আগে একটা মাইনাস আসছে, বাকি কিন্তু সেম হচ্ছে, দেখো ফর্মুলাগুলো সাবট্রাকশন আর এডিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাবট্রাকশন আর এডিশনের ফর্মুলা আসলে কিভাবে আসছে। একদম অ্যাকচুয়াল প্রমাণটা কিন্তু আমি করলাম না এডিশনের ক্ষেত্রে, বাকি এডিশন থেকে আমরা সাবট্রাকশনটা টেনে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো মনে করো এগুলো থেকে কি ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। যেমন ধরো আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, তাহলে বুঝতে পারো এই জায়গাটা কিন্তু মেন, এখান থেকে যে কোয়েশ্চেন আসতে পারে। একটা কোয়েশ্চেন দিচ্ছি, মনে করো সাপোজ যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর গিভেন আছে, অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এটাও গিভেন আছে। নির্ণয় করতে হবে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। করে বলো তো আমাকে, আমি অপশানগুলো লিখছি। ভেরি গুড। হ্যাঁ, অপশান এ পাই, অপশান বি 2π/3, অপশান সি 0 ডিগ্রি, অপশান ডি π/2। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে কেন, কারণ সেকেন্ড রিলেশনটা দেখো পিথাগোরাসের উপপাদ্য, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। যদি আমরা ডাইরেক্ট বলি, ডাইরেক্ট এটা দেখেই বোঝা যাচ্ছে যে, বা এইভাবে তুমি বলতে পারো যে আমাদের অ্যাকচুয়ালি এখানে সিটা কি, সিটা হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে সিটা যদি রেজাল্টেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আর এর জায়গায় সি হবে, তাহলে সি ইকুয়াল টু কত, সি স্কোয়ার ইকুয়াল কত হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি রুটটা উঠিয়ে নিই প্লাস 2ab cos থিটা, এইটা হবে এই ফর্মুলাটা থেকে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর মানে কি, তার রেজাল্টেন্ট সি তো এটা হওয়া উচিত, সি এর মান। কিন্তু দেখো আমাদের কন্ডিশন কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ারও হতে হবে। সেটা কখন পসিবল, যদি cos থিটা ইকুয়াল টু 0 হয়, আর cos থিটা 0 মানে থিটা ইকুয়াল টু π/2। অথবা কেউ যদি ফর্মালি সলভ করতে চায়, একটু দেরি হবে কিন্তু সে করতেই পারে, যে এইখান থেকে আমরা পাচ্ছি সি স্কোয়ার ইকুয়াল টু দিস, আর এইখান থেকে আমরা পাচ্ছি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ারের জায়গায় যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুট করে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে 2ab cos থিটা সমান 0 হয়ে গেল। তাহলে যে এবি যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই cos থিটা ইকুয়াল টু 0 হবে, থিটা ইকুয়াল টু π/2 হবে। এটা হলে ম্যানুয়ালি যেরকম সলভ করা হয় ইন জেনারেল যখন। হ্যাঁ,
দ্বিতীয়টা না কি বলছো? দ্বিতীয়টা বলছি, মনে করো আমার কাছে দুটো কন্ডিশন আছে তো, তাহলে এই কন্ডিশনটা থেকে আমরা কি বলতে পারি? এ প্লাস বি ইকুয়াল টু সি, মানে কি আর এর জায়গায় সি আছে তো, তাহলে আর এর ফর্মুলাটা কি ছিল? এ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি কস থিটা। দেখো আর এর যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম একটু আগেই, এইটা না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে এইবারে দেখো, আবার এই কন্ডিশনটাও দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা এইটা পেয়েছি, আবার এইখানে যদি সি স্কোয়ারের ভ্যালুটা এখানে পুট করে দিই, তারপরে বোথ সাইড কাটাকুটি করে কস থিটা চলে আসবে। তাহলে টু এ বি কস থিটা ইকুয়াল টু জিরো হলে অবশ্যই কস থিটা ইকুয়াল টু জিরো হবে। আলফা বিটাটা হচ্ছে, দেখো আলফা বিটাটা হচ্ছে যে রেজাল্টেন্ট ভেক্টরটা, মানে এ এবং বি কে যোগ করার পর যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসছে, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা এ এর সঙ্গে বা বি এর সঙ্গে কত কোণ করে আছে। তাহলে দেখো রেজাল্টেন্ট ভেক্টরটা এ এর সঙ্গে কত কোণ করে আছে আলফা, বি এর সঙ্গে কত কোণ করে আছে বিটা। তাহলে যখন আমাকে রেজাল্টেন্ট ভেক্টরটাও জানতে চাইবে যে এ এর সঙ্গে বা বি এর সঙ্গে কত কোণ করে আছে, তখন আলফা বিটা বের করবো। আদারওয়াইজ যদি ম্যাগনিটিউডের কথা শুধু আসে, তাহলে এ বি এবং থিটাতেই কাজ হয়ে যাবে। দেখো এই কোশ্চেনটিকে আমি যদি অন্য ফরম্যাটে দিই, দেখো এমসিকিউ কোশ্চেন কিরকম বিভিন্ন ফরম্যাটে দেওয়া যাবে। মনে করো সাপোজ সাপোজ মনে করো আমি এইভাবে বললাম যে একটা ভেক্টর মনে করো পি আছে, যার মান দেওয়া আছে 12, একটা ভেক্টর কিউ আছে যার মান আছে 5, এবং এদের যে রেজাল্টেন্ট ভেক্টর আর গিভেন আছে 13। অলসো এটাও বলা আছে যে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হলো? কারণ আগের কোশ্চেনটা থেকে তুমি বুঝতে পারছো যে যখনই পিথাগোরাসের উপপাদ্যটাকে ফলো করবে রেজাল্টেন্ট ভেক্টরটা অন্য দুটো ভেক্টরের সঙ্গে, অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে সলভ করারই প্রয়োজন নেই। 12, 5 এবং 13 এটা দেখেই তুমি বুঝতে পারছো যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। তুমি ম্যানুয়ালি সলভ করতে পারো, কিন্তু তাদের টাইম যাবে, প্রয়োজন নেই। কেউ যদি ম্যানুয়ালি সলভ করতে চায় সে কিভাবে করবে? এই ফর্মুলাটা লিখবে আগে, পি প্লাস কিউ ইকুয়াল টু আর আছে, তাহলে কিভাবে লিখবে? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। এখান থেকে থিটা বের করতে চাইবে, তাহলে আর স্কোয়ার মানে 13 স্কোয়ার লিখবে, ইকুয়াল টু পি মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু কস থিটা, এইভাবে লিখবে। কিন্তু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার যা হবে আর 13 স্কোয়ার তার হবে কেটে যাবে। তাহলে এটা হয়ে গেল 60 120 কস থিটা ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। তাহলে কস থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু π/2। কিন্তু দেখো তোমার মনে হচ্ছে কি এটা করার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। একটু সামান্য যদি তোমরা থিওরিটাকে আন্ডারস্ট্যান্ড করো তাহলে বুঝতে পারবে। তার মানে কি ভেক্টরের যে এডিশন এবং সাবট্রাকশনটা করলাম না, স্পেশালি যে এডিশনটা করলাম, ওখানে যদি আমরা কয়েকটা কন্ডিশন স্পেশাল কেসগুলোকে আমরা বলি তাহলে আর বুঝতে পারবে। দেখো আমি ওই জন্য আগে বললাম না কয়েকটা কোশ্চেন করার পর বলবো বলি। মনে করুন, হ্যাঁ বলো। সাবট্রাকশনটা, হ্যাঁ, তাহলে দেখো যেটা আমি বলতে চাইছিলাম, যে মনে করো আমাদের কি আছে, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এই ফর্মুলাটার স্পেশালি যে তিনটে স্পেশাল কেস, এটা একটু জেনে রাখবে। কেস ওয়ান কি না, যখন দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে সমান্তরাল প্যারালাল, মানে থিটা ইকুয়াল টু জিরো। থিটা ইকুয়াল টু জিরো হলে কি হবে? দেখো সিম্পল, আর ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে রুট ওভার অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে সিম্পল এ প্লাস বি। তেমনি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে কি হবে? কেস টু, আর ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কারণ কস 180 ডিগ্রির মান কত? -1, রুট ওভার অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তখন হয়ে যাবে এ মাইনাস বি। আরেকটা ফাইনাল যেটা কেস 3 আমরা যদি বলি, তাহলে সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং সেক্ষেত্রে কি করতে হবে? আর ইকুয়াল টু সিম্পল, যেটা আমরা দুটো অঙ্ক করলাম এটার উপরেই, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90 মানে জিরো, কারণ রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা পেলে আমরা কি বুঝবো? থিটা 90 ডিগ্রি। আর ইকুয়াল টু এ মাইনাস বি থাকলে আমরা কি বুঝবো? 180 ডিগ্রি।
ঠিক আছে। আর আর ইকুয়াল টু রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে আমরা বুঝবো 90 ডিগ্রি। দেখো অনেক সময় এইভাবে কোশ্চেন দিতে পারে। দেখো আমি যদি সাবট্রাকশনটাকে একটু এখানে অ্যাড করে দিই, বলছে মনে করো পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ, এটা গিভেন আছে। মানে দুটো ভেক্টরের যোগফলের মান বা যোগফলের বিয়োগফলটা একই। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ। তাহলে বুঝতে পারছো একই ধরনের কোশ্চেনকে আমরা কতভাবে ঘুরি ঘুরি করতে পারি। তাহলে মড অফ পি প্লাস কিউ মানে কত বলো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, এদিকে হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কস থিটা। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার কেটে গেল, টোটাল 4p কিউ কস থিটা ইকুয়াল টু 0। তাহলে কস থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু π/2। ক্লিয়ার হচ্ছে? তাহলে দেখো এইভাবে আমি তোমাদেরকে যেমন এডিশন সাবট্রাকশনটা যেমন বললাম, এইভাবে কিছু যে সিম্পল সিম্পল কোয়েশ্চেন, দেখো খুব বেশি কিন্তু জটিল কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে না, কিন্তু বিষয়গুলোকে তোমরা যদি একটু বুঝে নাও না, তাহলে ইজিলি তোমরা কোয়েশ্চেন আনসার করতে পারবে। খুব বড় বড় ক্যালকুলেশনের কোয়েশ্চেন, কারণ এত কম সময়ের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি দূরে থাকবে, খুব বড় বড় ক্যালকুলেশনের কোয়েশ্চেন থাকবে না, যেই মেন বা নেটে যেরকম কোয়েশ্চেন পড়ে। কিন্তু ব্যাপার হচ্ছে তোমাকে প্রত্যেকটা জায়গা টাচ করে রাখতে হবে, যাতে সিম্পল সিম্পল অন্তত ফর্মুলা বেস কোয়েশ্চেনগুলো তোমরা করতে পারো, এবং এইটা করার জন্য খুব বিশাল সময় লাগবে না। যেমন ধরো ভেক্টর আমাকে যদি আর আধ ঘন্টা দাও, আমি ভেক্টরটা শেষ করে দেবো। ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, আর তার সঙ্গে কি থাকবে সিম্পল আমাদের যেটা উপাংশে বিভাজন। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। আমাকে এখন নেক্সট ক্লাসটা শুরু করতে হবে। ঠিক আছে, 11-12টা আছে আজকে, পরে আমি আমি গ্রুপে গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর এই যে এতক্ষণ পর্যন্ত আমি ক্লাসটা যা পড়ালাম, এইটা আমি পিডিএফ করে তোমাদেরকে শেয়ার করে দেবো। 11-12-এ না, যারা 9-10-এ আছে তাদের 11-12, যারা যারা 11-12 পড়বে শুধু, তাদের 9-10 জয়েন করার দরকার নেই। মানে যদি তোমরা দুটোইকে নিতে নিতে চাও, তাহলে অনলি 11-12 জয়েন হলেই হবে, কারণ 11-12-এর কোর্সটা তো এটা অলরেডি কভার হবে না। হ্যাঁ হ্যাঁ, দুটোই দেওয়া যাবে। হুম হুম। হ্যাঁ, কোর্স ফিতে আমি 3,000 টাকা রেখেছি দুটো ইনস্টলমেন্টে। দুটো এডমিশনের সময় তোমরা 1500 দিয়ে এডমিশন হবে, আর নেক্সট মাসে তোমরা আবার 1500 দিয়ে দেবে। 1500 টাকা যেদিন এডমিশন হবে সেদিনই আমার অ্যাপসটাতে অ্যাড হতে গেলে তোমাকে লাগবে। ওখানে তোমার পে হয়ে যাবে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওখানে সব একবারে দেখাবে না, ওটা ইনস্টলমেন্ট চলে আসবে তুমি করতে গেলে। হ্যাঁ, 17 তারিখ পর্যন্ত এইভাবেই হবে, তারপরে তারপরে ডাইরেক্ট আমাদের ডিজিটাল বোর্ডে হবে। আমি ওখানে গেলে আমার যেখানে সেটিং আছে, স্টুডিওতে নেই আমি, যেদিন এডমিশন হবে সেদিনই। হ্যাঁ হ্যাঁ, ডেমো আজকেই শুধু ছিল। হুম হুম, হুম। হ্যাঁ 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 হ্যাঁ। না অ্যাকচুয়ালি আমাদের হাতে অত টাইম নেই, তাড়াতাড়ি করতে হবে সিলেবাসটা। হ্যাঁ হ্যাঁ, তুমি 5 4 5 2-3টে ক্লাস হবে, তুমি রেকর্ডিং দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাপসটা শেয়ার করে দেবো। ঠিক আছে তো, আর এই যে পিডিএফ গুলো না, এগুলো গ্রুপে দিলে এলোমেলো হয়ে যাবে, তো আমি অ্যাপসে একদম সিরিয়াল ওয়াইজ, ক্লাস ওয়াইজ, লেকচার 1 লেকচার 2 করে সাজিয়ে দিয়ে দেবো।
তো কেমিস্ট্রিটা তোমাকে অন্য কোনো স্যারের কাছে পড়তে হবে, কেমিস্ট্রিটা আমি পড়াতে পারবো না। পড়াতে পারলেও স্যার এগুলো এটা সেটা আমাকে পার্সোনালি বলবে, গ্রুপে এইভাবে মিটিং এ বলাটা ঠিক হবে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দেখো এইখানে আমি যেটা বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, দেখো এইটা যেমন ফার্স্ট ইউনিটে হলো এই চ্যাপ্টার গুলো মেকানিক্সে, তেমনি সেকেন্ড যেমন হিটে যেমন দেখো আছে হিট অ্যান্ড টেম্পারেচার প্রথমে আসে ফার্স্ট। মানে এখানে বেসিক্যালি প্রথমত ক্যালোরিমেট্রি যেটা থাকবে, ক্যালোরিমেট্রিটা হবে। আমার মনে হয় কি জানো তো, একটা একটা ইউনিট বলাটাই বেশি, সব গুলিয়ে যাবে। আমি যেমন ধরো একটা ইউনিটে প্রথম ইউনিট আমি বলেছি। হ্যাঁ, প্রথম ইউনিটটা যেমন ধরো বলে দিলাম। এই ইউনিটে দেখো এতগুলো চ্যাপ্টার আছে, ভেক্টর পড়ছি আমরা, তারপরে ওয়ান ডাইমেনশনাল মোশন, তারপর টু ডাইমেনশনাল মোশন, নিউটনস ল, ফ্রিকশন, সার্কুলার মোশন পরপর পড়বো। ঠিক আছে। এখনো পর্যন্ত আমি কোনো বই রিকমেন্ড করিনি, আমি তোমাদেরকে বলি শোনো। বই এখন এখন মানে শুধুমাত্র 9-10 এর এই সিলেবাসটার উপর যদি কোনো বই বলো, তোমরা যে বইটাতে কমফোর্টেবল, মানে 11-12 যে বইগুলো পড়েছো সেগুলোই পড়ো। অন্য বইয়ে একটা আই সেটিং সময় লেগে যায়। মানে মনে করো। হ্যাঁ, 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 রয়েছে, রয়েছে। ইংলিশ ভার্সন যেমন ধরো তোমরা এনসিআরটি এনসিআরটির ইংলিশ ভার্সন পড়তে পারো, অথবা ছায়া প্রকাশনের যে ইংলিশ ভার্সন আছে সেটা পড়তে পারো। সাঁতরার যে ইংলিশ ভার্সন আছে পড়তে পারো। হ্যাঁ, হ্যাঁ, ইংলিশ ভার্সন হয়। হ্যাঁ, হয়। ফিজিক্সের, কেমিস্ট্রি আলাদা, ফিজিক্স আলাদা। যে বইগুলো রয়েছে 11-12 ওইগুলোই হয়। আমার বক্তব্য হচ্ছে, আমার আমার কথাটা একবার শুনুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, ইংলিশ ভার্সনের জন্য তোমরা যদি এনসিআরটি পড়ো, শোনো, এনসিআরটি পড়লে তাড়াতাড়ি হবে। ঠিক আছে। হুম। পেমেন্ট তোমরা ওইখানে অ্যাডমিশন হতে গেলেই করবে, আমি তোমাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না, 11-12 আলাদা ব্যাচ আছে, ওটা 5000 আছে। হুম। আর যদি কেউ শুধু 11-12 নেয়, তাহলে 9-10 নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি যেটা বলছি, তোমরা 11-12 ফিজিক্সের যে বইগুলো পড়েছিলে, নিজেদের আই সেটিং আছে মোটামুটি, সেই বইগুলো পড়ো, আমার ক্লাসটা ফলো করো। আর আমি যে প্রতিদিন প্র্যাকটিস সেটগুলো দেবো সেগুলো ফলো করো। যেমন ধরো আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস সেট দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। 1 মিনিট ওয়েট করো। এই দেখো এইভাবে ডিপিপি গুলো আমি দেবো। যেমন মোশন স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4 করে কোশ্চেন দেওয়া আছে। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে আমি 8-10টা করে শেয়ার করবো। 20টা কোশ্চেন রয়েছে। এবার দেখো এই এই কোশ্চেনটা তোমরা সলিউশনও পেয়ে যাবে। ওই সেম কোশ্চেনগুলো ডিটেল সলিউশন দেখো করা আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু ওই অ্যাপসে দেওয়া থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আমি পারমিশন দিয়ে দিলে করতে পারবে। আর যদি না করা যায়, সেক্ষেত্রে তখন আমরা ব্যবস্থা করবো, এমনি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
অ্যাকচুয়ালি কি হবে দেখো, তোমরা যতজন হোয়াটসঅ্যাপে আছো সবাই হয়তো অ্যাড হবে না কোর্সটাতে, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী সেটা আমি তোমাদের যাতে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের যাতে সুবিধা হয় আমি সেই ব্যবস্থাটা করবো। কোনো সমস্যা নেই, যদি তোমাদের ওখান থেকে না প্রিন্ট আউট করতে পারো আমি সেটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তো আজকে লিভ হচ্ছি, আমি অ্যাপসের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা সবাই মানে অ্যাডমিশন হয়ে যাও, ঠিক আছে? তারপর এই যে আজকের যে ভিডিওটা এই রেকর্ডিংটা আমি অ্যাপসে দিয়ে দেবো। হ্যাঁ, না না, কিছু 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 দিতে হবে না, ওখানে তোমরা অ্যাড হয়ে যাবে ডাইরেক্ট। 8:30 থেকে থাকবে, আটটা আটটা থেকে ধরে নাও, 8টা থেকে 10টা, 2 ঘন্টা লাগবে মোটামুটি প্রতিদিন। না না না, সেরকম কিছু নেই। আচ্ছা ঠিক আছে, 8:30টায় করবো, ওটা তোমাদের সঙ্গে ডিসকাশন করেই করবো না। ঠিক আছে, আমি 11-12 ক্লাসটা পড়াবো, ঠিক আছে? আজকে লিভ নিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি 11-12 লেভেলের কোশ্চেনটা হলো। হুম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওই পুরোনো ক্লাসগুলো তোমার রেকর্ডিং থাকবে ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আজকের রেকর্ডিং তো থাকবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলো। অ্যাপেই হবে। হুম, হুম, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।